প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যদি তোমাকে আমি কোশ্চেন করি যে কোনো একটি সরলরেখা যার সমীকরণ 2x + 3y = 6 এবং সেই সরলরেখার আরেকটি সেই সরলরেখার সঙ্গে অবস্থিত একটি সমান্তরাল সরলরেখার সমীকরণটি বলো, বা সেই সরলরেখাটির সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি সরলরেখার সমীকরণটি কি হবে, যে কোনো একটি সরলরেখার সমীকরণ কি হতে পারে সেটি যদি বিবেচনা করতে বলি বা সেটি তোমাকে নির্ণয় করতে বলি, তুমি একটু ভাববে বা ক্যালকুলেশনে চলে যাবে বা গ্রাফিক্যালি সেটি বোঝার চেষ্টা করবে বা বোঝানোর চেষ্টা করবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে দুটি সমান্তরাল সরলরেখার ইকুয়েশন দেখে আমরা বুঝবো যে সরল দুটি সমান্তরাল কিনা, বা আমরা এটা বলতে পারি যদি একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে আমাকে, তাহলে সেই সরলরেখাটির সমান্তরাল সরলরেখা যে কোনো একটি সমান্তরাল সরলরেখা কি ইকুয়েশন হতে পারে, তার ইকুয়েশন কি বা তার সমীকরণ কি রূপ হতে পারে সেটি কিভাবে নির্ণয় করতে পারবো। শুধু সমান্তরাল সরলরেখার ক্ষেত্রেও নয়, আমরা যদি এরকম থাকে যে একটি সরলরেখার ইকুয়েশন আমাকে দিয়ে দিল এবং তার সঙ্গে লম্বভাবে অবস্থিত বা পারপেন্ডিকুলারলি অবস্থিত একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন দেখতে হবে সেটিও যদি নির্ণয় করতে বলে, আমরা এই ভিডিও দেখলে আশা করছি ক্লিয়ার হবে। তার সাথে সাথে আমরা এই ভিডিওতে আরেকটি জিনিস বোঝাবার চেষ্টা করব, যদি দুটি সরলরেখা একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা কোন ফর্মুলার থ্রুতে নির্ণয় করব এবং সেই ফর্মুলাটি কিভাবে ডিরাইভড হলো বা কিভাবে আমরা পেয়েছি, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা যে কনসেপ্টের উপর বেস করেছি তাতে আমরা স্লোপ এবং স্লোপ নির্ণয় করার পদ্ধতি এইসব জিনিসগুলো নিয়ে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার দুইটি স্ট্রেট লাইন, এবার ধরো আমি বলছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস এবং এটি এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক ঋণাত্মক দিক, ওয়াই অ্যাক্সিস ধনাত্মক দিক ঋণাত্মক দিক। এবার যদি দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে প্যারালালি অবস্থান করে, অর্থাৎ যদি এটি একটি স্ট্রেট লাইন হয় এবং এটি আরেকটি স্ট্রেট লাইন হয়ে থাকে, এই দুটি স্ট্রেট লাইন যদি একে অপরের সঙ্গে প্যারালালি অবস্থান করে তাহলে তারা যে এক্স ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটি উৎপন্ন করে তাকে আমরা নতিকোণ বলি। সেই নতিকোণটি দুটির ক্ষেত্রেই কিন্তু সমান হবে, অর্থাৎ এটি যদি 30 ডিগ্রি হয় এটিও 30 ডিগ্রি হবে যদি সমান্তরালভাবে অবস্থান করে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, দুটি সরলরেখা যদি এরকমভাবে কার্তেশিয়ান প্লেনে 2Dতে যদি অবস্থান করে তাহলে তারা এক্স অ্যাক্সিসকে একটি বিন্দুতে ছেদ করবে এবং সেই এক্স অ্যাক্সিসের সঙ্গে তারা ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ উৎপন্ন করবে সেটি আমরা জানি তাকে নতিকোণ বলা হয়। সেই দুটি সমান্তরাল সরলরেখার নতিকোণ কিন্তু সেম হবে। তো নতিকোণ সেম হওয়ার জন্য তাদের নতিমাত্রা বা স্লোপও কিন্তু সেম হবে, অর্থাৎ এই সরলরেখার ক্ষেত্রে ট্যান থিটার যার মান হবে, এই সরলরেখার ক্ষেত্রে ট্যান থিটার মান সেম হবে। অর্থাৎ এই সরলরেখাটি যদি তার ইকুয়েশন y = mx + c1 যদি হয়ে থাকে তাহলে এই সরলরেখাটি y = mx + c2 হয়ে থাকবে। অর্থাৎ এদের দুজনেরই m কথার অর্থ হচ্ছে প্রবণতা বা স্লোপ, যেটি দুটির ক্ষেত্রেই সমান হবে। তো আমরা এটি যদি m1 বা এটি m2 ধরি তাহলে আমরা বলতে পারি যে m1 = m2 হবে। অর্থাৎ দুটি সরলরেখা যদি স্লোপ ফর্মে লেখা থাকে, যদি প্রবণতার আকারে লেখা থাকে y = mx + c এই আকারে লেখা থাকে, তাহলে সেই দুটি সমীকরণের প্রবণতা যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো সেই দুটি সরলরেখা একে অপরের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ আমরা বলতে পারি দুটি সরলরেখা যদি আমি ধরে নিই y = m1x + c1 আর আরেকটি y = m2x + c2, এই দুটি সরলরেখা একে অপরের সঙ্গে তখনই সমান্তরালভাবে অবস্থান করবে যখন এদের m1 = m2 হবে। এটি তো গেল আমরা স্লোপের অ্যাসপেক্টে বা স্লোপের দৃষ্টিকোণে দেখলাম যে দুটি সরলরেখা যদি স্লোপ সেম হয় তাহলে তারা সমান্তরাল সরলরেখা হবে, এগুলো আগেও আমরা পড়েছি। এবার যদি স্লোপ সেম হয় তাহলে এবার একটি সরলরেখা আমরা জানি প্রত্যেকটি সরলরেখা আমরা অনেক রকম ফর্মে আমরা লিখতে পারি। আগের ভিডিওতে আমরা দেখেছি যে সরলরেখার বিভিন্ন আকারে তাকে আমরা লিখতে পারি বা তাকে আমরা
বোঝাতে পারি। এবার ধরো একটি সরলরেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই ফর্মে অবস্থান করছে, আরেকটি সরলরেখা এ ওয়ান এক্স প্লাস বি টু এক্স প্লাস সি টু এরকম আকারে অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সেই দুটি সরলরেখা সমান্তরাল বা পারপেন্ডিকুলারে অবস্থান করছে? তো প্রথমে সমান্তরালের বিষয়ে যখন আলোচনা করছি, সমান্তরাল নিয়ে আলোচনা করি, কিভাবে বুঝবো, তাই না? এবার ধরো একটি সরলরেখা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, একটি সরলরেখা আর একটি সরলরেখা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো, এটি আরেকটি সরলরেখা। এবার এই দুটি সরলরেখা আমরা খুব ইজিলি এই সরলরেখা দুটিকে আমরা কিন্তু এই ফর্মে নিয়ে আনতেই পারি। আমরা শিখেছি কিভাবে আনতে হয়। তো আমরা যদি প্রথম সরলরেখাটিকে আমরা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, একে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মে নিয়ে আনতে পারি, তাহলে কীরকম এসে দাঁড়াবে? প্রথমে বি ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ ওয়ান এক্স মাইনাস সি ওয়ান, আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ ওয়ান বি ওয়ান এক্স মাইনাস সি ওয়ান বি ওয়ান, ঠিক এই ফর্মে অবস্থান করবে, যেখানে এই অংশটি হচ্ছে এম ওয়ান বা স্লোপ, এক্সের সঙ্গে যেটি থাকবে এম এক্স প্লাস সি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। অর্থাৎ আমি এই 1 নম্বর সমীকরণকে আমরা যদি প্রবণতা সেই আকারে আনতে পারি, তাহলে দেখতে পাচ্ছি যে y ইজ ইকুয়াল টু এ ওয়ান বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান ইন্টু এক্স মাইনাস সি ওয়ান বাই সি টু, এইটিকে আমরা কনস্ট্যান্ট বা সি, আর এইটি এক্সের সঙ্গে যেটি আছে সেটিকে আমরা প্রবণতা ধরি, অর্থাৎ আমরা এইটিকে আমরা এম ওয়ান ধরে নিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে এই সমীকরণটিকেও যদি একই রকমভাবে আমরা নিয়ে আনি, তাহলে কি পাচ্ছি? y ইজ ইকুয়াল টু, দেখো প্রথমে সি টুকে আমরা ডান দিকে নিয়ে যাবো, তারপরে এইটিকেও আমরা ডান দিকে নিয়ে যাবো, তার মাইনাস চিহ্ন হবে, এবং তারপর আমরা উভয় পক্ষে বি টু দ্বারা ভাগ করব। অর্থাৎ এরকম এসে দাঁড়াবে যে মাইনাস এ টু বাই বি টু মাইনাস ইন্টু এক্স মাইনাস সি টু বাই বি টু, ঠিক এরকম একটি আকার এসে দাঁড়াবে। এবার এই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে, দ্বিতীয় সমীকরণ বা দ্বিতীয় সরলরেখার সমীকরণের ক্ষেত্রে এ মাইনাস এ টু বাই বি টু হচ্ছে এই সমীকরণটির স্লোপ, তাই না? এবার আমরা কি বলেছি? আমরা প্রবণতার আকারে বা প্রবণতার দৃষ্টিকোণে বলেছি দুটি সরলরেখা সমান্তরাল তখনই সম্ভব যখন তাদের স্লোপ বা প্রবণতা সেম হবে। তাহলে এখন আমাদের এই দুটি সমীকরণ আমি যদি সমান্তরাল সরলরেখা হয়, তাহলে আমি বলতে পারি যে এর যে এম ওয়ান অর্থাৎ মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান এটি তার দ্বিতীয় সমীকরণটির মাইনাস এ টু অর্থাৎ দ্বিতীয় সমীকরণের যে স্লোপ অর্থাৎ মাইনাস এ টু বাই বি টুর সঙ্গে সমান হবে। তার অর্থ দুই দিক থেকে মাইনাস যদি আমি কেটে দিই, তাহলে পাচ্ছি এ ওয়ান বাই বি ওয়ান ইজ ইকুয়াল টু এ টু বাই বি টু। এবার ভালো করে নোটিস করো, আমরা দুইটি দৃষ্টিকোণে দেখলাম যে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার রিজন কি, যে যদি তাদের স্লোপ দুটি সমান হয়, যদি আমরা y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে যদি কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে দুটি সমীকরণ, এবং আমরা যদি দেখতে পাই যে এক্স এর সঙ্গে যে সহগ আছে কনস্ট্যান্ট টার্ম চেঞ্জ হতেই পারে, কনস্ট্যান্ট টার্ম ভিন্ন হতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু যদি এই এম বা এই প্রবণতা এক্স এর সঙ্গে যেটি সহগ আকারে থাকবে সেটি যদি দুটি সমীকরণে সেম হয়ে যায়, তাহলে আমরা এক ঝটকায় চোখ বন্ধ করে বলে দেব যে এই সমীকরণ দুটি হচ্ছে একে অপরের সঙ্গে সমান্তরাল। একই রকমভাবে এর দৃষ্টিকোণ থেকে নিয়ে এসে আমরা যদি এই দুটি সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এই আকারেও যদি থেকে থাকে, তাকেও আমরা এর পদ্ধতিতে অর্থাৎ আমরা প্রথম সমীকরণের এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ যদি সেটির যে মান পাবো সেটি যদি দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ করলে সেটি যদি ইকুয়াল হয়, তাহলে বলতে পারবো এই দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে। এটি আমরা দুটি অ্যাসপেক্টে বা দুটি দৃষ্টিকোণের মধ্যে বিচার করলাম। এবার যদি নর্মালি তোমাকে যদি বলা হয় তুমি এই যে ধারণা ক্লিয়ার করলে এ ওয়ান বাই বি ওয়ান এ টু বাই বি টু, এর কনসেপ্টে একটা জিনিস বুঝতে পারছি, দুটি সমীকরণ যাদের এক্সের সহগের দুটি সমীকরণ বা 5টি সমীকরণ দিই বা 6টি সমীকরণ দিই, যাই সমীকরণ দিই না কেন, সেই সমীকরণের যদি আমি এক্সের সহগগুলিকে আমরা যদি ডিভাইড
করি এবং ওয়াইয়ের সময়গুলো যদি আমরা ডিভাইড করি, তাহলে যদি তাদের রেশিও যদি সেম হয় তাহলে আমরা বুঝতে পারবো সেই সমীকরণগুলি একে অপরের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ আমি যদি একটি এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাবার চেষ্টা করি তাহলে এরকম ব্যাপারটি হবে। ধরো 2x + 3y = 6 বা -6 = 0, যাই লিখি না কেন একই ব্যাপার। আবার 4x + 6y = 8 বা 8x 12y = 9, এইরকম আমি তিনটি সমীকরণ নিলাম। ঠিক আছে, এবারে এই তিনটি সমীকরণ আমি যদি খুব সুন্দরভাবে গ্রাফে প্লট করি, আমি যদি ডেসমস মাধ্যমে বা যে কোনো তুমি গ্রাফিক্যালি যদি এটা প্রেজেন্ট করার চেষ্টা করো, তাহলে তুমি লক্ষ্য করবে এই তিনটি সরলরেখা কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে। এবার বুঝবে কি করে? আমি যে কন্ডিশন দেখলাম সেখান থেকে কি প্রমাণ করতে পারছি এই তিনটি একে অপরের সঙ্গে সমান্তরাল হবে? তো প্রথমে দেখি প্রথম দুটির ক্ষেত্রে আমাকে যে কন্ডিশন বলে দিল সেই কন্ডিশনের উপর যদি যাই আমি, তাহলে লক্ষ্য করে দেখো আমি 2/4 = 3/6 হচ্ছে কি? 3/6 হচ্ছে কি? ভালো করে দেখো, 2 × 2 = 4, 3 × 6, অর্থাৎ 1/2 = 1/2। অর্থাৎ আমি এই প্রথম দুটির ক্ষেত্রে আমি যদি x এর সহগের রেশিও বের করি এবং y এর সহগের রেশিও বের করি, তাহলে দেখছি সেগুলি কিন্তু সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি এই দুটি সমীকরণ একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে। সেকেন্ডলি আমরা যদি দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণকে তুলি, তাহলে কি পাচ্ছি? 4/8 = হচ্ছে কি? = 6/12। প্রথমে দেখি 4/8 মানে আমি 2 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি, 4 2 8, 6 6 2 12, 6 2 12। তো আমি দেখছি আবার 1/2 রেশিওতে চলে এলো। একই রকমভাবে আমি যদি 1 আর 3 বা 1 আর 2 3 যাই করি না কেন, এরকম যদি আমি আনতে পারি বা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই সমীকরণগুলি হবে একে অপরের সঙ্গে সমান্তরাল। বা আমরা এরকমভাবে বলতে পারি যে ধরো এখান থেকে যদি দেখো তুমি 2 কমন নিয়ে নাও, একটি জিনিস লক্ষ্য করে দেখো, এখান থেকে আমি আরেক রকমভাবে বলতে পারি। দেখো এই 4x + 6y = 8 আছে। আমি যদি 2 কমন নিয়ে নিই প্রথম দিক থেকে, তাহলে কি পাচ্ছি? আমি লোয়েস্ট ফর্মে যদি নিয়ে আনতে পারি 3y = 2, এদিক থেকে কমন নিয়ে আমি যদি 2 দিক থেকে ভাগ করে দিই, তাহলে = 4। মানে লক্ষ্য করে দেখো আমি কি পাচ্ছি? x এর যে সহগ পাচ্ছি সেটি দেখো প্রথমের x এর সহগের সঙ্গে সমান হয়ে গেল, y যে সহগ পাচ্ছি তার আমার এর সঙ্গে সহগ হয়ে গেল। অর্থাৎ আমি যদি কোনো একটি ইকুয়েশনের x এবং y এর থেকে যদি কোনো কিছু কমন আসে, সেটিকে কমন নেওয়ার পর লোয়েস্ট টার্মে যদি লিখে ফেলতে পারি এবং x এর সহগ এবং y এর সহগ যদি সেম হয়ে যায়, সেখানে কনস্ট্যান্ট টার্ম যা ইচ্ছা হোক না কেন, কনস্ট্যান্ট 4 5 6 10 100 মাইনাস যাই হোক না কেন, আমি যদি দুটি সমীকরণে লক্ষ্য করি যে x এবং y এর সহগ দুটি সেম হয়ে যাচ্ছে, তার অর্থ আমি বলতে পারবো ইকুয়েশন দুটি একে অপরের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ আমি যদি গাণিতিকভাবে এরকম কোনোভাবে তোমাকে আমি কোনো নোটস বা কোনো কীরকমভাবে যদি বলতে চাই, তাহলে এরকম বলতে পারি আমরা, যদি কোনো একটি ইকুয়েশন ax + by + c1 = 0 এই সমীকরণের একটি সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে ax + by + c2 = 0। কি বললাম আরেকবার দেখে নিই। আমি বললাম যদি কোনো একটি সরলরেখা ax + by + c1 = 0 ভাবে অবস্থান করে, এর সমান্তরাল সরলরেখার আকার হবে ax + by + c2 = 0। অর্থাৎ কনস্ট্যান্ট নাম্বারে চেঞ্জ হতে পারে, কিন্তু যদি দেখি আমি লোয়েস্ট টার্মে নিয়ে যাওয়ার পর, দুটি সমীকরণের সব কিছু যদি লোয়েস্ট টার্মে নিয়ে যাই কমন নেওয়ার পর, তাহলে যদি x এর সহগ এবং y এর সহগ যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে একে অপরের সরল দুটি একে অপরের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, কিছু উদাহরণ দিয়ে দেখলাম, কিছু উদাহরণ দিয়ে বুঝলাম, আমরা সেটি গ্রাফের পিকচারের থ্রুতেও বুঝলাম যে হ্যাঁ এটি তো পসিবল হচ্ছে বা এইটি হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। তার কারণ হচ্ছে এটি হচ্ছে অ্যাকচুয়াল তার রিজন, কারণ এটি থেকে তুমি এই অবস্থায় নিয়ে আনতে পারো। কারণ যে কোনো সমীকরণকে তুমি যদি এই সমীকরণ বা এই সমীকরণ এই সমীকরণকে তুমি যদি ধরো y = mx + c এর আকারে নিয়ে যাও,
তাহলে তুমি দেখবে যে m1 ইজ ইকুয়াল টু m2 আসবে। মানে আমরা এই দুটি হচ্ছে অ্যাকচুয়াল আমাদের যে বেসিক্স, যার মাধ্যমে আমরা বলতে পারি যে কোনো ইকুয়েশনকে কোন ইকুয়েশনটি কোনো একটি সরলরেখার ইকুয়েশন দেখে আমি বলতে পারি যে কোনটি কোন সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে না পারপেন্ডিকুলার হবে। এবার আসছি পারপেন্ডিকুলারের কথা বা লম্ব, মানে কোনো একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর লম্বভাবে অবস্থান করছে সেটি বুঝবে কি করে। মানে তোমাকে যদি দুটি সরলরেখা দিয়ে দেওয়া হলো, দুটি সরলরেখার সমীকরণ তোমার কাছে দিয়ে দেওয়া হলো এবং বলা হলো এই দুটি সরলরেখা একে অপরের সঙ্গে কি পারপেন্ডিকুলারভাবে অবস্থান করছে না সমান্তরালভাবে অবস্থান করছে। তুমি যখন প্রথমে সমান্তরালের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তো তুমি দেখে প্রথমে বলে দিতে পারবে না এটি তো সমান্তরালভাবে অবস্থান করছে না, কিন্তু এটি পারপেন্ডিকুলারলি অবস্থান করছে কিনা সেটি বুঝতে গেলে আমাকে আবার একটু পিছনে যেতে হবে। আমরা প্রথমে আমরা যখন স্লোপ বা আমরা যখন প্রবণতার যে বিষয়টি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে লম্বভাবে অবস্থান তখনই করবে যখন তাদের প্রবণতার গুণফল হবে -1। ঠিক আছে, তো আমরা সেই কনসেপ্টকে যেমন আমরা সমান্তরাল সমরেখার ক্ষেত্রে আমরা লিখছিলাম যে m1 ইজ ইকুয়াল টু m2, এই সত্যের উপর বেস করে আমরা বলতে পারছিলাম যে দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে প্যারালালি অবস্থান করবে যখন m1 ইজ ইকুয়াল টু m2 হবে। একই রকমভাবে আমরা বলতে পারি দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি অবস্থান করবে যখন m1 ইন্টু m2, অর্থাৎ যদি একটি সরলরেখার স্লোপ m1 হয় এবং আরেকটি সরলরেখার স্লোপ m2 হয় এবং তাদের গুণফল যদি -1 হয়। এবার আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি। এবার লক্ষ্য করে দেখো আমরা যদি এক্স অ্যাক্সিসকে একটি সরলরেখা হিসাবে কল্পনা করি এবং ওয়াই অ্যাক্সিসকে আরেকটি সরলরেখা হিসাবে কল্পনা করি এবং যদি ধরে নিই এই এক্স অ্যাক্সিসের যদি প্রবণতা m1 হয় এবং ওয়াই অ্যাক্সিসের যদি প্রবণতা m2 হয়, তাহলে এই দুটি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি অবস্থান তখনই করবে যখন m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1 হবে। এই কন্ডিশনের উপর বেস করে তখনই আমরা বলতে পারবো এই দুটি সরলরেখা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থান করছে। এবার একই রকমভাবে আমরা যদি কোনো একটি স্ট্রেট লাইনকে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 বা a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে অবস্থান করে, তাহলে x এর সহগ এবং y এর সহগের নিরিখে যদি আমরা এর বিবেচনা করি যে কি কন্ডিশনের উপর বেস করলে দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তো সেটা একটু দেখে নিই। আমরা যদি ধরে নিই যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 1, এটি একটি সরলরেখা এবং a2x এবং b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 এই আরেকটি সরলরেখা এবং এই দুটি সরলরেখা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি অবস্থান করছে। তাহলে আমরা প্রথমে এই স্ট্রেট লাইনে যদি স্লোপ বের করি তাহলে আমরা পাচ্ছি কি y ইজ ইকুয়াল টু -a1 বাই b1 ইন্টু x মাইনাস c1 বাই a1। একই ব্যাপার একই রকমভাবে করেছি। দ্বিতীয়টির ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু মাইনাস a2 বাই b2 মাইনাস ইন্টু x মাইনাস c2 বাই b2। ঠিক এইরকম অবস্থান আসছে, অর্থাৎ আমরা বুঝে গেছি যে x এর সঙ্গে যেটি গুণাকার আছে সেটি হচ্ছে এই সমীকরণে 1 নম্বর সমীকরণের সেটি হচ্ছে স্লোপ এবং 2 নম্বর সমীকরণের স্লোপ হচ্ছে এইটি। অর্থাৎ প্রথম সমীকরণের m1 হচ্ছে -a1 বাই b1 এবং দ্বিতীয়টির ক্ষেত্রে m2 ইজ ইকুয়াল টু -a2 বাই b2। এটি প্রথম ক্ষেত্রেও কিন্তু সঠিক ছিল। এবার প্রবলেম হচ্ছে আগের কন্ডিশন যেমন m1 ইজ ইকুয়াল টু m2 ছিল প্যারালালের ক্ষেত্রে বা সমান্তরাল হওয়ার শর্ত হিসাবে, এক্ষেত্রে কিন্তু লম্বর শর্ত হচ্ছে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ আমি যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, এই m1 এর জায়গায় তাহলে -a1 b1 ইন্টু -a2 b2 ইজ ইকুয়াল টু -1, আমি মাইনাস এদিকে মাইনাস প্লাস হয়ে যায়। এবার পাচ্ছি কি যে a1 a2 বাই b1 b2 ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, এটা একটু সুন্দরভাবে যদি আমি এরকম লিখি যে স্লোপের ফর্মে যে a1 b1 ইজ ইকুয়াল টু
B2 A2, অর্থাৎ আমি কি করলাম, A1কে রাখলাম আর B1কে রাখলাম, এই দুটিকে রাখলাম আর এই দুটিকে আমরা ওইদিকে নিয়ে গেলাম। কি করলাম, আমরা B2কে গুণ করলাম এবং A2কে ভাগ করলাম উভয় পক্ষে। তাহলে পেয়ে গেলাম কি, মাইনাস এই একটি জায়গায় এলাম। এটি হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের সহগের নিরিখে এটি হচ্ছে আমাদের একটি কন্ডিশন। এবার এর ভিত্তিতে আমি যদি লক্ষ্য করি, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, লক্ষ্য করে দেখো আমরা কি পাচ্ছি। আমরা প্রথম ক্ষেত্রে দেখছি যে যদি প্রথম A1 B1 কি হচ্ছে, ফার্স্ট সরলরেখা, যেটি আমি ধরেছি ফার্স্ট সরলরেখা, তার এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় সরলরেখাটির কি হয়ে যাচ্ছে, যে মাইনাস একটি সাইন আসছে, মানে সাইন উল্টে যাচ্ছে এবং ওয়াইয়ের সহগ উপরে চলে আসছে, এক্সের সহগ নিচে আছে। অর্থাৎ আমরা একটি সুন্দর একটি সম্পর্ক লক্ষ্য করলাম যে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের মধ্যে একটি সম্পর্ক এলো যে যদি তুমি একটি স্ট্রেট লাইন A1x প্লাস B1y বা আমি AXBY প্লাস C1 = 0, তুমি এটি একটি স্ট্রেট লাইন নিয়ে থাকো, যদি তার যদি তোমাকে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন একটি বলতে বলে, তার আকার কিরূপ হবে যদি বলতে বলে, তুমি বলবে যে আমি এক্সের আগে যে সহগ ছিল এবং ওয়াইয়ের আগে যে সহগ, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দেব এবং ওয়াইয়ের আগে আমি একটি সাইনকে পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। তাহলে কি করব, আমরা ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ বি এক্স করব, মানে বি কে আমি এখানে নিয়ে আনলাম, এ কে আমি এই ওয়াই এর সহগ হিসাবে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে পেলাম কি বি এক্স এ ওয়াই প্লাস C2। এখানে কনস্ট্যান্ট পরিবর্তন হতেই পারে, আমার কনস্ট্যান্টের সঙ্গে এখানে কোনো রূপ নেই, কনস্ট্যান্ট এখানে বিভিন্ন রকম কনস্ট্যান্ট আসতে পারে, কি থেকে তার সঙ্গে কোনো ব্যাপার নেই। আমাকে এক্স আর ওয়াই সহগের উপরই আমার নির্ভর করছে যে দুটি সরলরেখা লম্ব হবে না সমান্তরাল হবে। এবার আমি কি করলাম, =0, মাঝখানে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস। অর্থাৎ আমাকে যদি এরকম বলা হয় যে একটি স্ট্রেট লাইনে তোমাকে ইকুয়েশন দেওয়া আছে AX প্লাস BY প্লাস C1, তো তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের আকার কীরূপ হতে পারে তুমি বলে দেবে সিধাসিধি যে তুমি এক্সের সহগ ওয়াইয়ের সহগ একে এক্সের জায়গায় বসিয়ে দাও, এক্সের সহগ তৈরি করে দাও, আর এক্সের সহগটিকে ওয়াইয়ের সহগ বসিয়ে দাও, মাঝে একটি মাইনাস চেঞ্জ করে দাও, মানে সাইন উল্টে দাও, যদি মাইনাস থাকে প্লাস করে দাও, প্লাস থাকে মাইনাস করে দাও, আর C2 মানে একটি কনস্ট্যান্টকে নিয়ে নাও। অর্থাৎ যদি তোমাকে 2x প্লাস 3y = 6 এই সমীকরণে তোমাকে যদি একটি লম্ব একটি এর সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থিত একটি সমীকরণ বের করতে বলে, সরলরেখার একটি সমীকরণ বের করতে বলে, তুমি সিধাসিধি কি করবে, 3x মাইনাস 2y = যা ইচ্ছা 10, 12, 7, 5 যা মনে আসছে লিখে দিই, কনস্ট্যান্ট যা ইচ্ছা লিখে দাও, কিন্তু তুমি মাথায় রাখবে যদি ওয়াইয়ের যে আমার সহগ সেটি আমি এক্সের সহগে বসিয়ে দেবো, এক্সের যে সহগ সেটি ওয়াইয়ের সহগের মধ্যে লিখবো এবং একটি মাঝখানে সাইনকে পরিবর্তন করব এবং কনস্ট্যান্টটা 0, 1, 2, 3, 4 যা লেখো, তাতে যে স্ট্রেট লাইনটি আমি পেয়ে যাব সেটি হবে এই স্ট্রেট লাইনের লম্বভাবে অবস্থিত একটি স্ট্রেট লাইন বা পারপেন্ডিকুলারলি অবস্থিত একটি স্ট্রেট লাইন। তাহলে আমরা বুঝলাম যে দুটি ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো সেই দুটি ইকুয়েশন আমার স্ট্রেট লাইন মানে একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত না পারপেন্ডিকুলারভাবে অবস্থিত। কিভাবে, যদি ধরো তোমার কাছে আবার বলছি ধরো এরকম একটি সিচুয়েশন এলো, তোমাকে বলা থাকলো 5x প্লাস 3y = 8, একটি স্ট্রেট লাইন, তার সঙ্গে আরেকটি বলে দেওয়া হলো 10x প্লাস 6y = 36। এই দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে প্যারালাল কি সেটি চেক করে বলো। তুমি বলবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে এখান থেকে তো 2 কমন আসছে, যদি 2 কমন চলে আসলে কি পাচ্ছি, 5x প্লাস 3y, দুইটি এদিকে যদি ভাগ করে দিই কমন নিয়ে, তাহলে কি হচ্ছে 18 × 2 = 36। তাহলে আমি পেয়ে যাচ্ছি এটি একটি সরলরেখা যেখানে এক্সের সহগ ম্যাচ করে যাচ্ছে, ওয়াইয়ের সহগ ওয়াইয়ের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাহলে এই দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে প্যারালালি অবস্থিত। আবার উল্টোভাবে যদি তোমাকে কোশ্চেন করে 2x প্লাস 3, এটাতে আমি লিখলাম 8y
ইজ ইকুয়াল টু 37 এরকম একটি স্ট্রেট লাইন দেওয়া থাকলো এবং আরেকটি বলা হলো যে 8x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 30 এই সমীকরণটি কি এর একসঙ্গে পারপেন্ডিকুলার অবস্থান করছে? তুমি দেখেই বলতে পারছো যে আমার y এর সহগে এখানে x এর সহগে আছে এবং x এর সহগে এখানে y এর সহগে আছে আর মাঝখানে সাইন চেঞ্জ আছে, অর্থাৎ এই দুটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি অবস্থান করছে। এই তো গেল যে কিভাবে তুমি ইকুয়েশনকে চিনবে বা জানবে যে একটি স্ট্রেট লাইন এবং আরেকটি স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে প্যারালালি অবস্থান করছে বা পারপেন্ডিকুলারলি অবস্থান করছে। এবার আমরা দেখব যে দুটি সরলরেখা যদি একে অপরের সঙ্গে প্যারালালি বা সমান্তরালে অবস্থান করে থাকে তবে তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি বা সেই নির্ণয় করার ফর্মুলাটি কী এবং এই ফর্মুলাটি কিভাবে ডিরাইভড হয়েছে সেই বিষয়ে আমরা ডিটেলসে জানবো। কারণ আমার মনে হয় যদি ডিটেলটা একবার চোখের সামনে যদি ভাসে তাহলে আর ফর্মুলা মুখস্থ করতে হবে না। নর্মালি আমরা কী করি, আমরা ফর্মুলা মুখস্থ করে নিই এবং ফর্মুলা মুখস্থ করে অনেক ক্ষেত্রে কী হয়, এত ফর্মুলা আমরা মুখস্থ করে ফেলি, লাস্টে গিয়ে পরীক্ষায় গিয়ে কী হয়, অনেক ক্ষেত্রে এরকম হয় ফর্মুলা মনে পড়ছে না। কিন্তু তুমি যদি এই পিকচারটিকে চোখের সামনে একবার তুলে নাও যে কীভাবে কী পদ্ধতিতে এই ফর্মুলাটি ডিরাইভড হয়েছে, তাহলে ফর্মুলা মুখস্থ দরকার হবে না, তোমার চোখের সামনে ভাসবে যখন তোমার এই জিনিসটি করবে বা এই জিনিসটি আসবে। তার সর্বপ্রথমে আমার একটাই উদ্দেশ্য থাকবে, আমার ভিতকে শক্ত করা, আমার কনসেপ্টকে ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার থাকলে অর্ধেক জিনিস তুমি দেখবে বিনা মুখস্থ করে বা না মুখস্থ করেই তুমি করে ফেলতে পারছো। তো এবার আমরা দেখব যে কিভাবে দুটি সমান্তরাল স্ট্রেট লাইনের মধ্যবর্তী দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে নির্ণয় করা যায়। দেখো আমরা একটি কার্টেসিয়ান প্লেনে আমরা একটি চিত্র ড্র করেছি যেখানে আমরা দুটি স্ট্রেট লাইনকে এঁকেছি এবং তাদের ইকুয়েশনকে আমরা বোর্ডে লিখেছি y = mx + c1 y = mx + c2। এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে এখানে m1 m2 না দিয়ে me আমি ধরে নিলাম, কেন? কারণ কি আমরা বললাম একটু আগে ক্লিয়ার করলাম যে দুটি স্ট্রেট লাইন যদি সমান্তরাল হয় তাদের তো m1 = m2 হয়, তাহলে আমি m ধরে নিলাম দুটি স্ট্রেট লাইনের স্লোপ বা নতিমাত্রা। এবার কথা হচ্ছে যদি আমি এই দুটি স্ট্রেট লাইনের নতিমাত্রা জেনে থাকি, আমরা m মানে কি, m = tan থিটা, তাই তো? এবার ট্যান থিটা যদি জেনে থাকি তাহলে আমি ট্যান ইনভার্স m = থিটার মানও পেয়ে যাব। তো আমি থিটার মান বের করতে পারি যদি আমি ট্যান থিটা জেনে থাকি, বা আমি স্লোপ যদি জেনে থাকি আমি থিটা বা কোণের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এই যে কোণটি এই স্ট্রেট লাইনটি প্রথম যে স্ট্রেট লাইন এবং দ্বিতীয় যে স্ট্রেট লাইন এটি এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা কোণ উৎপন্ন করেছে। আমি ধরে নিচ্ছি যে এই যে কোণটি উৎপন্ন করেছে এই কোণটি থিটা। ঠিক আছে, এবার আমাকে কি নির্ণয় করতে হবে? আমাকে নির্ণয় করতে হবে এই যে স্ট্রেট লাইনটি, এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স। এবার মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয় করার একটি পদ্ধতি হচ্ছে দুটির মধ্যে, এবার দেখো ডিস্টেন্স তুমি কি এখান থেকে এরকম করে ডিস্টেন্স নির্ণয় করবে, মানে সেটি তো হয় না। তো আমাকে ডিস্টেন্স নির্ণয় করতে গেলে আমাকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে এই স্ট্রেট লাইনের উপর এই স্ট্রেট লাইনে, অর্থাৎ এই দুটি স্ট্রেট লাইনের উপর যে পারপেন্ডিকুলার বা লম্ব যে লাইনটি হবে সেটি হবে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। তো আমি এই পয়েন্ট থেকে যেটি ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে সেই পয়েন্ট থেকে আমি এর উপর একটি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, আমি একটি লম্ব অঙ্কন করলাম। এবার এই লম্বটি অঙ্কন হওয়ার অর্থ হচ্ছে এই যে কোণটি, এই কোণটি কিন্তু এখন 90 ডিগ্রি, তাই না? এবার এই কোণটি 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, খুব ভালো কথা। এবার কথা হচ্ছে দেখো আমি দেখলাম যে এই অংশটি যদি এ নাম দিই, এটি যদি বি নাম দিই, এটি ও অরিজিন এবং এটি সি এবং এটি ডি আমি নাম দিলাম, ঠিক আছে, এই নামগুলো দিলাম আমাদের নিজের সুবিধার্থে। এবার দেখো আমরা বি পয়েন্ট থেকে আমরা এখানে এই নামটি কি দেবো, এই নামটি আমরা ডিই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা বিই, এই যে বিই এটি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটুকু বিই, তো এই বিই অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে, এদের এই ডিস্টেন্সটি আমাকে বের করতে হবে, তাই না? এবার আমরা কি দেখলাম যে আমাদের এই কোণটি থিটা, এই কোণটিও থিটা। আবার যদি একটু ভালো করে লক্ষ্য করি এই যে বড় একটি ত্রিভুজ, এই যে একটি বড় ত্রিভুজ এ ডি ও, মানে অরিজিনে আরেকটি বড় ত্রিভুজ কিন্তু উৎপন্ন করেছে এই স্ট্রেট লাইনটির একটি বাহু এবং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এটি নিয়ে যদি ভাবি একটি বড় ত্রিভুজ অঙ্কন আছে কিন্তু। তো এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এইটি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, একটি কোণ থিটা। তো আরেকটি কোণ অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, অর্থাৎ এই যে কোণটি হবে সেটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই কোণটি হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার লক্ষ্য করে দেখো, এবার ছোট্ট ত্রিভুজের কথা বলি, এ বিই ত্রিভুজ
ত্রিভুজ এ বিই। এবার ছোট যে ত্রিভুজটি তার একটি কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি আমরা, আরেকটি কোণ 90 ডিগ্রি মানে থিটা পেয়ে গেলাম, তাহলে আরেকটি কোণ কত হবে? থিটা হবে, মানে এই কোণটি থিটা হবে। অর্থাৎ কোণ বি ই বি এ, কোণ ই বি এ ইজ ইকুয়াল টু কিন্তু থিটা। এবার আমাকে বের করতে হবে এই অংশটি, এবং আমি আরেকটি জিনিস লক্ষ্য করছি, আমরা যে কনসেপ্টকে ইউজ করেছি সেটা জিনিস লক্ষ্য করি, যদি কোন একটি স্ট্রেট লাইনের y ইজ ইকুয়াল টু mx প্লাস c1 যদি কোন একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, তাহলে c1 কি হয়? c1 হয় বা কনস্ট্যান্ট অংশটি হয় সেই স্ট্রেট লাইনটি y অ্যাক্সিসকে কোন পয়েন্টে বা কত দূরত্বে অরিজিন থেকে ইন্টারসেক্ট করেছে, তাই না? তো এখন এই c1টির অর্থ হচ্ছে যে c1 পয়েন্টটি অরিজিন থেকে এই স্ট্রেট লাইনটির y অ্যাক্সিসকে যে পয়েন্টে ছেদ করেছে তার মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমি বলতে পারি ও যে এ ইজ ইকুয়াল টু c1। ও এ ইজ ইকুয়াল টু c1 কিসের উপর বেস করে? আমরা জানি যে কোনো একটি স্ট্রেট লাইন y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে যদি আমরা লিখতে পারি, তাহলে এই যে c সেটি অরিজিন থেকে ওই স্ট্রেট লাইনটি y অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করেছে তাদের দূরত্বকে বোঝায়, অর্থাৎ এই দূরত্বটিকে বোঝাচ্ছে। তাহলে ও এ এখানে আমি পেয়ে গেলাম c1। একই পার্সপেক্টিভে আমি যদি এই ইকুয়েশনে c2 পেয়ে যাচ্ছি, c2 হচ্ছে ও বি ইজ ইকুয়াল টু c2, কারণ বি পয়েন্টে এই স্ট্রেট লাইনটি কিন্তু y অ্যাক্সিসকে ছেদ করেছে। তাহলে b2 পেয়ে যাচ্ছি আমরা, ও বি এর যে ডিস্টেন্স সেটি পেয়ে যাচ্ছি আমরা c2। তো এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখন যে ত্রিভুজের কথা বলছি, ত্রিভুজ এ বিই, এই যে ত্রিভুজের কথা বলছি ছোট্ট ত্রিভুজটি, এই ছোট্ট ত্রিভুজটি যার আমাকে ইবি মানে একটি বাহু ইবি নির্ণয় করতে হবে, এবং একটি বাহু এ বি আমি জেনে গেছি কিভাবে? এবি জেনেছি এইভাবে, ও এ মাইনাস ও বি, এই বউটি থেকে এই ছোট্ট অংশটি বের করলে আমি এই অংশটি পেয়ে যাব, আর সেটি হচ্ছে ও এ মানে হচ্ছে c1 মাইনাস c2। তাহলে আমি একটি বাহু পেয়ে গেছি, কোণ আমি জানি থিটা, এই কোণটি জানি থিটা, এটি একটি রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, তার একটি বাহু আমি পেয়ে গেছি। আমাকে ভূমি বের করতে হবে, আমি অতিভুজ কি সেটি পেয়ে গেছি। তাহলে অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক থাকে আমাকে কোসাইন। তাহলে আমি এই কোণের রেসপেক্টে কস থিটা আমি যদি বের করি, এই কোণের রেসপেক্টে অতিভুজ, ভূমি হচ্ছে ইবি, অতিভুজ হচ্ছে এবি। এবার ইবি আমাকে বের করতে হবে, এবি আমি জানি, এবি হচ্ছে c1 মাইনাস c2। তাহলে ইবি কি পাচ্ছি? ইবি ইজ ইকুয়াল টু এবি ইন্টু কস অফ থিটা, ইবি কি পাচ্ছি? এবি ইন্টু কস অফ থিটা, এবার এবি ইন্টু কস, ঠিক আছে। এবার এবি মান কি পেয়ে গেছি আমরা? c1 মাইনাস c2 পেয়ে গেছি ইন্টু কস থিটা। এবার দেখো আমরা c1 c2 বিভিন্ন জায়গায় থাকার জন্য এর মান কিন্তু পজিটিভও হতে পারে কিন্তু নেগেটিভও হতে পারে, তাই না? বিভিন্ন পর্যায়ে থাকার জন্য এর মান পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে, কিন্তু আমরা যেহেতু এখানে ডিস্টেন্স নির্ণয় করছি বা দূরত্ব নির্ণয় করছি, তাই এর মানটি সবসময় এদের যে দূরত্ব বা এদের যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটি সবসময় পজিটিভ মানকে দেবে। তাহলে আমরা একে মড ভ্যালু বা মড আকারে লিখবো, অর্থাৎ এই মানটি আমরা মড ভ্যালু আকারে পাবো, অর্থাৎ এর মধ্যে পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমরা এর পজিটিভ মানকেই নেব। এবার কস থিটার আমরা ডাইরেক্টলি কস থিটার সঙ্গে আমরা ট্যান থিটা, কারণ আমরা স্লোপ মানে ট্যান থিটা জানি, তাই না? আমরা কি জানি? আমরা ট্যান থিটার ভ্যালু জানি, সেটি হচ্ছে এম। ঠিক আছে, তো আমরা কস থেকে আমরা ট্যানে নিয়ে আসার এই কসের যে ফর্মুলা, এই কস থেকে ট্যানে আনা কিভাবে পসিবল? কস থিটার ট্যানে নেই, ঠিক আছে? তো আমরা কসকে সেকে আনিয়ে যেতে পারি। কস মানে হচ্ছে 1/sec, কস থিটা মানে হচ্ছে 1/sec থিটা। তো আমরা এই কসের জায়গায় যদি 1/sec থিটা লিখি, তাহলে পরে কি পাচ্ছি? c1 মাইনাস c2/sec থিটা। এবার সেকের সঙ্গে ট্যানের একটি সম্পর্ক আছে, সেকের সঙ্গে আমরা ট্যানের সম্পর্ক আমরা জানি, কি জানি? যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে আমি কি পাচ্ছি? সেখান থেকে আমি পাচ্ছি এরকম যে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বা sec থিটা ইজ ইকুয়াল টু
স্কোয়ার রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি কি পাচ্ছি সেক থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হয়, কিন্তু আমি যে কোনো ডিস্টেন্সের নিয়ে কাজ করছি আমরা প্লাস পয়েন্টটিকে আমরা প্লাস মানকে কনসিডার করছি, তাহলে সেক থিটার মানকে পাচ্ছি রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি এই সেক থিটার জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে পাচ্ছি ই বি ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার ট্যান স্কোয়ার এটি মড ভ্যালু ফাংশন, পুরোটি মডের মধ্যে আমি লিখছি কারণ এটি মড ভ্যালু ফাংশন। এবার আমরা এই ট্যান স্কোয়ার থিটা মানে আমরা ট্যান থিটা মানে জানি এম, তাহলে আমি যদি স্লোপের ফর্মে লিখি তাহলে আমরা কি পাচ্ছি C1 মাইনাস C2 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। তো এটি হচ্ছে এই যে ফর্মুলাটি আমি বের করলাম C1 মাইনাস C2 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এম স্কোয়ার, এটি হচ্ছে দুটি স্ট্রেট লাইন যদি সরল রেখায় বা যদি সমান্তরালভাবে অবস্থান করে তবে তাদের মধ্যবর্তী পারপেন্ডিকুলার ডিস্টেন্স নির্ণয় করার ফর্মুলা। এবার তোমার কাছে মাথায় আসতেই পারে যে এটি তো আপনি y ইকুয়াল টু mx প্লাস c মানে বিন্দু প্রবণতার ফর্মে ইন্টারসেক্ট ফর্মে দিলেন, প্রবণতা ইন্টারসেক্ট ফর্মে আপনি এর ফর্মুলা ডিরাইভ করলেন। যদি এটি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 ফর্মে এই দুটির ইকুয়েশন লেখা থাকতো তাহলে আমি কিভাবে এই ফর্মুলা ডিরাইভ করতাম? এখানে এমন কিছু কেস নেই। আমরা এম মানে আমরা ভালো করে জানি যে কোনো একটি ইকুয়েশনের এম হচ্ছে a1 বাই b1, ঠিক আছে, মাইনাস অফ a1 বাই b1। আমরা কোনো একটি ইকুয়েশনকে আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর ফর্মে নিয়ে যেতে পারি। আমরা যদি সেই ফর্মকে সেই a1 বাই b1 এবং সেই ইকুয়েশনের c1 এবং c2 এর মান বের করতে পারি, কারণ সেই ইকুয়েশনের c1 বাই b1 হবে সেই ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম মাইনাস c1 বাই c1 এর কনস্ট্যান্ট টার্ম। আমরা যদি এই ফর্মুলায় পুট করি তাহলে আমরা আরেকটি ফর্মুলা পাবো, সেটি হচ্ছে স্কোয়ার রুট অফ, সেটি হচ্ছে মড অফ C1 মাইনাস C2 বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ আমি এই ফর্মুলাকে যদি আমরা a1 b1 এর আকারে যদি রূপান্তর করতে পারি, কেন যদি পারবো আমরা করি, আমরা ক্যালকুলেশন করে দেখি, আমরা তাহলে পেয়ে যাব কি যে মড অফ C1 মানে এদের কনস্ট্যান্টের মধ্যবর্তী দূরত্ব বাই এক্স এর যে সহগ তার স্কোয়ার আর বি এর যে সহগ মানে ওয়াই যে সহগ তার স্কোয়ার। এখানে একটা জিনিসই মাথায় রাখবো যখন এটি করবো বা তখন একটা জিনিস মাথায় রাখবো যে এই যে C1 C2 এটি সব সময় এমনভাবে অবস্থান করে যাতে আইদার সমান চিহ্নর এ মানে দুটি ইকুয়েশন সরল মানে মধ্যে আমি দূরত্ব নির্ণয় করতে চাইছি, এই দুটি ইকুয়েশন ধরো আমি দূরত্ব নির্ণয় করতে চাইছি, তাহলে আমাকে মাথায় রাখতে হবে এই যে C1 আর C2 এটি যেন সমান চিহ্নের আইদার দুটি বাম দিকে থাকুক বা দুটি ডান দিকে থাকুক, সেটি কথা ভাবতে হবে। আর দ্বিতীয় কথা ভাবতে হবে যে এক্স এবং ওয়াই যে সহগ সেই সহগগুলো আমরা সর্বপ্রথমে ইকুয়াল করে নেব, অর্থাৎ যদি কিছু কমন নেওয়ার থাকে কমন নিয়ে নেব এবং কিছু ভাগ করার থাকলে ভাগ করে নিয়ে আমরা এক্স এবং ওয়াই এই দুটি ইকুয়েশনের এক্স এবং ওয়াই যে সহগ সেটি প্রথমে সেম করে নেব এবং তারপর আমরা এই ফর্মুলাকে ইউজ করব। যদি এই ফর্মুলার ডিরাইভ নিয়েও তুমি যদি ভিডিও চেয়ে থাকো বা যদি বলো তাহলে এই কারণে এই ভিডিওটি আরও অনেক লেন্দি হয়ে যাবে, কারণ এটি আমাদের অ্যাকচুয়াল বেস। এখান থেকে আমি যে কোনো ফর্মুলাতে আমি ডিরাইভ করতে পারি, যেভাবে আমরা আগের সমান্তরাল সরলরেখা থেকে ডিরাইভ করেছি এম এর জায়গায় এম এর মান বসিয়ে, একই রকমভাবে তুমি ডিরাইভ করতেই পারো। তো এই ভিডিওতে সেটি আর অ্যাটাচ করে ভিডিওটি বড় করলাম না। যদি তোমার যদি এখনও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, অন্য কোনো ভিডিওতে সে বিষয়ে ডিসকাস করে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, যদি কোথাও ভুল থেকে থাকে সেটিও কমেন্টস বক্সে লেখো, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্যই সব কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।